হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব হচ্ছে রিজিড বডি ডায়নামিক্স। তো প্রথমেই তোমাদের রিজিড বডি কি সেটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন দেওয়া উচিত, তারপরে বাকি কথাগুলো বলবো। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে রিজিড বডি মানে কি সেটা একটু ব্যাখ্যা করব। মানে যাকে বাংলাতে বলছে দৃঢ় বস্তু। রিজিড বডি মানে কি? মানে দৃঢ় বস্তু। তো দৃঢ় বস্তু কি জিনিস বলছে? ধরো তোমার কাছে অনেকগুলো একটা বড় পাথরের টুকরো আছে। তোমার কাছে ধরো একটা বড় পাথরের টুকরো, সেই পাথরের টুকরো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত না? ছোট ছোট কণা ভাবতে পারি, অনেকগুলো কণা সমষ্টি নিয়ে গঠিত। তাহলে এটাকে বলা হয় রিজিড বডি বা দৃঢ় বস্তু। মানে এটা সিম্পল বলা হলো, এতদিন আমরা মেকানিক্সে একটা ছোট্ট বিন্দু ভরের বস্তু নিয়ে আলোচনা করে এসেছি। এর গতি নিয়ে আলোচনা করেছি, এর ভর, বেগ, ত্বরণ, ইকুয়েশন অফ মোশন, যা যা করেছি। কিন্তু আজকে দেখো আলোচনা করতে চলেছি যে কোনো একটা বস্তু যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত, তাই এই বস্তুটাকে রিজিড বডি বলছি। এটা প্রপার ডেফিনেশন নয়। আরো একটা কথা, ধরো এই বস্তুটা এতগুলো বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত হয়েছে। তো তো প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে একে অপরের মধ্যে। তো বলছে এর ওপর যদি বাহ্যিক বল প্রয়োগ করার পরেও যদি এই ডিস্টেন্স গুলো সেম থেকে যায়, তখন আমরা তাকে রিজিড বডি বা দৃঢ় বস্তু বলবো। মানে ইলাস্টিসিটিতে আমরা এই দৃঢ় বস্তুর একটা ডেফিনেশন পড়েছিলাম। কিরকম ডেফিনেশন ছিল? যে পারফেক্টলি ইলাস্টিক বডি বলেছিলাম, মানে হচ্ছে যে পারফেক্টলি রিজিড বডি বলেছিলাম, মানে পূর্ণ দৃঢ় বস্তু বলেছিলাম। সেটার ডেফিনেশন হচ্ছে এরকম যে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করার পরেও যদি বস্তুটির কোনো আকার, আকৃতির বা আয়তনের পরিবর্তন না ঘটে, তখন তাকে দৃঢ় বস্তু বলা হয়। তাই তো, পারফেক্টলি রিজিড বডি। তো তার মানে দৃঢ় বস্তু মানে যে বস্তুটার উপর বাহ্যিক বল প্রয়োগ করব এবং কোনো আকার, আকৃতি, আয়তনের পরিবর্তন ঘটবে না। কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কথা অ্যাড করছি, যে বস্তুটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমষ্টি নিয়ে গঠিত। এবার যদি এই কণাগুলোর মধ্যে একটা সেপারেশন রয়েছে, এবার যদি বাহ্যিক বল প্রয়োগ করার পরেও যদি এই সেপারেশন গুলো সেম থাকে, কোনো চেঞ্জ না হয়, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? দৃঢ় বস্তু হবে। তো তাহলে বুঝলা দৃঢ় বস্তু কি জিনিস। এবং যদি আমি, আচ্ছা পরে আসছি, তারপরে বাকি পয়েন্টগুলো পরে আসছি। তাহলে এটা মুছে দেই। এখন আমরা যে পয়েন্টগুলো নিয়ে স্টাডি করব, রিজিড বডি ডায়নামিক্স, মানে রিজিড বডির যাবতীয় জিনিস নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে ডিসকাস করব। তো দেখো, প্রথমে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস মানে হচ্ছিল ভর কেন্দ্র। এইটা নিয়ে আলোচনা করা যাক। দৃঢ় বস্তু তো বুঝে নিলে তোমরা যে দৃঢ় বস্তু সেটাই হবে যার উপর বাহ্যিক বল প্রয়োগ করলে আকার, আকৃতি, আয়তন পরিবর্তন হবে না, এবং যে বস্তুটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমষ্টি নিয়ে গঠিত এবং কণাগুলোর মধ্যে একটা সেপারেশন থাকে। আমি যদি বাহ্যিক বল প্রয়োগ করার ফলেও যদি ওই কণাগুলোর মধ্যে দূরত্ব কোনো চেঞ্জ না হয়, তাহলে ওটা দৃঢ় বস্তু হচ্ছে। আমাদের জানতে হবে সেন্টার অফ মাস কি জিনিস। বলছে আমি রিজিড বডির কথা নিয়েই ভাবছি। মানে ধরো আমার কাছে একটা সিস্টেম রয়েছে, যেই সিস্টেমটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত। ধরো এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। তাহলে প্রত্যেকের ভর ধরে নিলাম m1, m2, m3, m4, এবং প্রত্যেকের একটা ডিস্টেন্স রয়েছে অরিজিন থেকে। তাহলে ধরলাম এর ডিস্টেন্স, এটা ব্যাকা হয়ে গেল, সরি, একটু মুছে দেই। প্রত্যেকের তাহলে একটা অরিজিন থেকে ডিস্টেন্স রয়েছে এরকম, তাই না? থাকতেই হবে এরকম। ধরো তাহলে প্রথমটা হচ্ছে r1, পরেরটা r2, এটা r3, এটা r4, এরকম। তো তাহলে এই সমগ্র বস্তুর একটা সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র থাকে, যেটা আমি এইটা ধরে নিচ্ছি। ধরে নিলাম ওইটার ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর। তার মানে
আমাকে বলছে যে ভর ভ্রামক, আমরা আজকে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ভর ভ্রামক। কি পড়বো? মোমেন্ট অফ মাস বলা হয়, বা মাস মোমেন্ট বলা হয় এটাকে, মাস মোমেন্ট বলা হয়। কি জিনিস সেটা? দেখো, আমার কাছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু কণা রয়েছে, M1 M2 M3 M4, প্রত্যেকেরই ডিস্টেন্স রয়েছে অরিজিনের সাপেক্ষে। একটাকে বলেছি R1, একটাকে বলেছি R2, একটাকে বলেছি R3। তাহলে এই সমগ্র যে ছোট ছোট বিন্দু ভরের বস্তু রয়েছে বা বিন্দু বিন্দু মাস রয়েছে, তাদের একটা সেন্টার অফ মাস হবে, মানে সবটার মাস যেখানে কেন্দ্রীভূত আছে তাকে তো সেন্টার অফ মাস বলে। তো সেটা কি করে বার করব? ধরে নিলাম সেন্টার অফ মাসটা এইখানটায়, এখানে কেন্দ্রীভূত আছে, এবং এর ডিস্টেন্স অরিজিন থেকে হচ্ছে ক্যাপিটাল আর। তো তাহলে দেখো, আমি একটা নতুন জিনিস দিয়ে সেটা ক্যালকুলেট করব, সেটা হচ্ছে ভর ভ্রামক বা মাস মোমেন্ট। কিরকম ভাবে? মানে এটা কি জিনিস? এটা হচ্ছিল মাস এম ইন্টু ডিস্টেন্স হচ্ছে আর। তো তাহলে আমি যদি বলি প্রথম বস্তুটা, তাহলে M1 তার মূলবিন্দু থেকে দূরত্ব R1, পরের বস্তুটা M2 মূলবিন্দু থেকে দূরত্ব, সরি এটা হয়ে যাবে R2, তারপরের বস্তুটা M3 মূলবিন্দু থেকে দূরত্ব R3, তারপরে চলতে থাকবে। ইকুয়াল টু ধরলাম এই সমগ্র বস্তুর একটা ভরকেন্দ্র থাকবে, যাকে বলছি আমরা এই যে এইটা, যেটা মূলবিন্দু থেকে দূরত্ব আর। তো সেই ভরকেন্দ্রের যদি ধরো ভর এম হয়ে যায়, মানে এম ইন্টু আর, তাহলে আমি ভরকেন্দ্রের অবস্থান আর পজিশন ভেক্টর বার করতেই পারি, M1 R1 প্লাস M2 R2 প্লাস ডট ডট, আর নিচে বাই এম। তার মানে দেখো, এই আরটাকে এখন লিখছি এই ওপরে সামেশন অফ MI RI, এইভাবে চালিয়ে দিলাম। আর নিচে এমটাকে এরকম ভাবে লেখা যায় না, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট ডট ডট। তো এরকম সামেশন আই দেওয়ার মানে কি? মানে হচ্ছে, সামেশনটা আজকে শিখে নাও তোমরা। সামেশন লেখার মানে হচ্ছে এই যোগফলটাকে এইভাবে সামেশন দিয়ে লেখা যায়। কিরকম? M1 R1 প্লাস M2 R2, তারপরে কি আসবে M3 R3, তারপরে M4 R4। তো তাহলে এটাকে একবারে লিখতে গেলে সামেশন অফ MI RI, আর সামেশনের নিচে আই, মানে কি আই এর ভ্যালু তুমি 1 বসাও তাহলে M1 R1 হবে, আই এর ভ্যালু 2 বসাও M2 R2 হবে, আর এর ভ্যালু 3 বসাও M3 R3 হবে, এবং সব যোগ যোগ করে লিখে যাও। সামেশন ভাঙার সিস্টেম হচ্ছে, এখান থেকে দেখো ওইখানে যাচ্ছি কিভাবে তাহলে বুঝতে পারবে। সামেশন ভাঙার সিস্টেম হচ্ছে, তুমি আয়ের ভ্যালু ধরো আমি বলে দিলাম 1 থেকে n পর্যন্ত, তাহলে তুমি প্রথমে আয়ের ভ্যালু 1 বসাও, তাহলে M1 R1, 2 বসাও M2 R2, 3 বসাও M3 R3, তাহলে সবগুলো প্লাস 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 হতে থাকবে। একটা করে 1 বসাবা যা হবে, প্লাস 2 বসাবা তাই হবে, প্লাস 3 বসাবা তাই হবে, এরকম হতে থাকবে এক এক করে। ওকে, তাহলে এইটা যেটা পেলাম, এবং নিচেও তাহলে এইভাবে লিখতে পারি, তাহলে নিচেরটা তাহলে আমি এখন আমি বলতে পারি আর ইকুয়ালস টু সাম ওভার আই MI RI ডিভাইডেড বাই সাম ওভার MI। তার মানে এইটা আমি পেয়ে গেলাম আমাদের যে ভরকেন্দ্র হয়েছে M1 M2 M3 M4, এই সমগ্র বস্তুর যে ভরকেন্দ্র হয়েছে এইটা, তার অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, মানে অবস্থান পেয়ে গেলাম, তার অবস্থান পেয়ে গেলাম। সেটা কি? সামেশন অফ MI RI ডিভাইডেড বাই সামেশন অফ MI। তার মানে আমরা ভরকেন্দ্র কি জিনিস, মানে যেখানে সমগ্র বস্তুটার ভর কেন্দ্রীভূত থাকবে, তার অবস্থানটা পেয়ে গেলাম এই ফর্মুলা দিয়ে। ওকে, ক্লিয়ার? এবার কি করে করলাম একটু বলে দেই তোমাদের। এখানে জানতে হবে কোনটা, এই যে মাস মোমেন্টটা, ভর ভ্রামক কি, মানে ওই ভরটার মান ইন্টু কেন্দ্র থেকে দূরত্ব। একটা ওই যে ভরগুলো, বিন্দু ভরগুলো M1 M2 M3 M4, যে বিন্দু ভরগুলো যে জায়গাতে রয়েছে, তারা কোনো একটা সিস্টেমে রয়েছে, সেখানে একটা অরিজিন রয়েছে, সেই অরিজিন থেকে তাদের দূরত্ব, ধরো M1 বস্তুর দূরত্ব R1, তাহলে ভ্রামক হবে M1R1, M2 বস্তুর দূরত্ব R2, তাহলে ভ্রামক হবে M2R2। এই সবগুলো যোগ করে দাও, ইকুয়াল টু ওর যে সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র, সেটার দূরত্ব কত আর তার ভর কত, ক্যাপিটাল এম। এবার তার ভর ক্যাপিটাল এম মানে কি, সবগুলো ভরের সমষ্টি, এই জন্য ক্যাপিটাল এম এর মানটা বসেছি M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এই গেল ভর কেন্দ্র বা মাস মোমেন্ট। ওকে,
এইবার আমরা চলে আসছি ভার কেন্দ্র কি জিনিস সেটা নিয়ে বুঝবো একটু। ওকে, না তার আগে এখান থেকে আরেকটা জিনিস বলার আছে ভার কেন্দ্র যাওয়ার আগে, সেটা হচ্ছে আমাদের যদি ভর কেন্দ্রের মোমেন্টাম বার করতে বলে, ভরবেগ বার করতে বলে, তাহলে কি রকম হবে? তাহলে দেখো আমি এদিকটা মুছে দিই। এই ছবিটা তোমরা তো বুঝতেই পেরেছো, ছবিটার আমি লিখছি না, ফর্মুলাটা থাকলো এটা। ধরে নাও যে প্রত্যেকটা বস্তু m1 m2 m3 তাদের আমি ভরবেগের সমষ্টি বলবো, ভর কেন্দ্রের ভরবেগের সমষ্টি। তাহলে m1 v1 এটা হচ্ছিল প্রথম বস্তু কণার ভরবেগ, প্লাস m2 v2 দ্বিতীয় বস্তু কণার ভরবেগ, প্লাস চলতে থাকবে। এটার যোগফল কি হবে বলতে পারি ভর কেন্দ্রের ভরবেগের সমান। তো ভর কেন্দ্রের ভরবেগকে p বলছি, তো ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে ভেক্টর দিয়েই লিখি। আচ্ছা, এবার ভর কেন্দ্রের ভরবেগটাকে যদি ভাঙি তাহলে কি হবে, ক্যাপিটাল এম ইন্টু শুধু ভি এর মাথায় ভেক্টর, মানে এটা হচ্ছে হলো ভর কেন্দ্রের ভর, আর ভিটা হচ্ছে ভর কেন্দ্রের বেগ। মানে এটা ভর কেন্দ্রের ভর বা টোটাল বস্তুর ভর ব্যাপারটা একই, এটা কিন্তু আবার নিয়ে ঝামেলা করো না। তাহলে তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিন্দু ভরের ভরবেগের যোগফল বলেছো ভর কেন্দ্রের ভরবেগ, এটাকে ভাঙলাম এমভি দিয়ে, মানে এই ভিটা ভর কেন্দ্রের বেগ আর এমটা ভর কেন্দ্রের ভর বা বস্তুর ভর, যাই বলো ব্যাপারটা একই। তাহলে এই দিকে যা আছে থেকে গেল এম ভি ওয়ান ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস ডট 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 ডট। তাহলে আমি ওপরে দেখো, তাহলে আমি লিখতেই পারি ভি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস ডট ডট ডট, আর নিচে টোটাল m, মানে হচ্ছে এটা ভর কেন্দ্রের ভর, টোটাল ভর বস্তুটার ভর। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা কি, ভর কেন্দ্রের কি পেয়েছি, ভর কেন্দ্রের বেগ। তাহলে তোমাকে যদি ভর কেন্দ্রের বেগ বার করতে বলে তোমাকে এই ফর্মুলাটা ফেলতে হবে। এটাকে আরো সিম্পল করে লিখতে যদি চাও তাহলে ভি ইকুয়াল টু সামেশন অফ এম আই ভি আই মাথায় ভেক্টর আই ইকুয়াল টু 1 to n, আর নিচে চলে আসলে তোমার শুধু এম, মানে টোটাল বস্তুটার ভর, বা সামেশন অফ, বা তুমি এই এমটাকে এরকম ভাবেও লিখতে পারো, এইভাবেই লেখো সামেশন দিয়ে, সামেশন অফ এম আই আই ইকুয়াল টু 1 to n, তাই তো? তাহলে এটা তুমি ভর কেন্দ্রের বেগ পেয়ে গেলা। আচ্ছা থাকলো। এইবার একটু ফর্মুলা দেখি, এইখানটায় চলে আসি। দেখো পি ইকুয়াল টু ভর কেন্দ্রেরই ভরবেগ ইকুয়াল টু তুমি লিখলা এম, মানে বস্তুর ভর বা ভর কেন্দ্রের ভর যাই বলো না কেন, ইন্টু ভি। এই ভিটা মানে কি, এই ভিটা মানে এই ভিটা যেটা, মানে যেটা ভর কেন্দ্রের বেগ। আমি একে ডেরিভেটিভ করছি, ডিপি বাই ডিটি ইকুয়াল টু এম তো অলওয়েজ কনস্ট্যান্ট পড়ে থাকবে, তাহলে চলে আসলো ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটির বদলে কি লিখবো, ডিভি বাই ডিটির বদলে ত্বরণ, জানো তো ডিভি বাই ডিটি মানে ত্বরণ এ হয়, তাহলে এম আর ত্বরণ এ লিখছি। তাহলে আমি যদি ভিটা ভরকেন্দ্রের বেগ বলেছি তাহলে এটা কি বলবো, এটা বলবো ভরকেন্দ্রের ত্বরণ। আচ্ছা এদিকে লেখাটা উঠছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে এই এটাকে কি বলবো, ভরকেন্দ্রের ত্বরণ। এবার একটা আমি কি ধরেছিলাম, আমরা সিস্টেমটা ধরেছিলাম এই রকম যে এইখানে আমার কাছে অসংখ্য বস্তু রয়েছে, এদের ভরকেন্দ্রটা হচ্ছে এইটা, তাই তো? এই প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা বস্তু, আমি তাদের ভরকেন্দ্র এটা, তাদের ভরকেন্দ্রের অবস্থান পেয়ে গেলাম কিভাবে, ওই মাস মোমেন্ট বা ভর ভ্রামক বার করে। আর এখন ভরকেন্দ্রের বেগও পেয়ে গেলাম, তার মানে ভরকেন্দ্রের বেগ মানে প্রত্যেকটা বস্তু গতিশীল এবং তাহলে তাদের ভরকেন্দ্রটাও গতিশীল হবে, তাই সেই ভরকেন্দ্রের বেগ পেয়ে গেছি। এবার বলতে পারো প্রত্যেকটা বস্তু গতিশীল, বা তোমরা কিন্তু প্রত্যেকটা বস্তু মাথার মধ্যে এরকম আলাদা আলাদা বস্তু ভেবে নিও না, তাহলে আবার আমাদের ওই নর্মাল মেকানিক্সে ফিরে যেতে হবে। ধরো একটা রিজিড বডি রয়েছে, মানে একটা বড় বস্তু, তার মধ্যে অসংখ্য বস্তুর সমষ্টি আছে, ব্যাপারটা এরকম ভাবছি। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বস্তুর ভরবেগের
রেজাল্টেন্ট যেটা হবে সেটাই হবে হচ্ছে হলো আমাদের ভরকেন্দ্রের ভরবেগ বলতে পারি, বা ভরকেন্দ্রের ভরবেগ আমরা পেয়েছি এখানটায়। তো এই ভরকেন্দ্রের ভরবেগ মানেটা কি, আমি আমি বলতে চাইছি যে ভরকেন্দ্রের ভরবেগটা কেন উৎপন্ন হবে। আমার কাছে একটা দৃঢ় বস্তু রয়েছে, সে অসংখ্য M1 M2 M3 M4 এরকম বস্তুর সমন্বয়ে তৈরি হয়েছে। এবার আমি বলছি যে প্রত্যেকটা একটা ভরবেগ যদি থাকে তাহলে ভরকেন্দ্র একটা ভরবেগ থাকবে, ভরকেন্দ্রের বেগও পেয়েছি, এবং সেখান থেকে দেখো পেলাম যেটা আমরা ভরকেন্দ্রের ত্বরণ। তার মানে কি, কখন ভরকেন্দ্রের ত্বরণ থাকবে, যদি আমি বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করি। আমার কথাটা হচ্ছে এটাই যে এ তো রেস্টে ছিল, এ তো রেস্টে আছে, M1 M2 M3 M4 এই বস্তু কণাগুলোর ভরকেন্দ্র হচ্ছে এটা M, তাহলে সেই ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে R, এতটুকু জানি। এবার এই ভরকেন্দ্রের বেগ পাচ্ছি, ত্বরণ পাচ্ছি, তার মানে একে গতিশীল করতে হয়েছে, তার একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই এক্সটার্নাল ফোর্সটা এম এই হবে, কেন যদি এটা ভরকেন্দ্রের ত্বরণ হয়, আমি দাঁড়িয়ে আছি, আমাকে ধাক্কা দিবে তবে তো আমার একটা ত্বরণ তৈরি হবে। তাহলে বলতে পারি এম এর বদলে আমি লিখতে পারি এফ এক্সটার্নাল, কেন এটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার জন্যই তৈরি হয়েছে। তাহলে আমাদের চলে আসলো ডিপি ভেক্টর বাই ডিটি ইকুয়াল টু এফ ভেক্টর এক্সটার্নাল। তাহলে তুমি ভরকেন্দ্রের তুমি যে বেগ থেকে ত্বরণ পেলা সেটা কি জন্য, বাইরে থেকে ধাক্কা মেরেছি তাই। তাহলে এইটা হচ্ছে একটা রিলেশন পেলাম, যদি আমি দৃঢ় বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলেই আমি কি পাবো, যে ওই ভরকেন্দ্রটার ত্বরণ পাবো, ভরকেন্দ্রটা গতিশীল হবে। এবার ধরে নাও যদি এফ এক্সটার্নালটা 0 হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে ডিপিডিটিটা 0 হয়ে যাবে। ডিপিডিটি 0 মানে তোমরা সকলেই জানো পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আবার ওই চলে আসলো ভরবেগের সংরক্ষণ, মানে দৃঢ় বস্তুর ক্ষেত্রেও যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে আগেকার ভরবেগ পরের ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। ব্যাপারটা কি, কনস্ট্যান্ট কেন থাকছে, স্যার আপনি তো বাহ্যিক বল প্রয়োগ করছেন না, বস্তুটা তো চলবে কিভাবে। আমি বলবো না, ধরো কোনো দৃঢ় বস্তু গতিশীল আছে, একটা এবড়ো খেবড়ো পাথরের টুকরো ধরো একটা বেগে যাচ্ছে, সেই অবস্থায় যদি আমি কোনো ওর বাইরে থেকে বল প্রয়োগ করে থামাই বা বেগ বাড়াই না আটকাই, যদি না করি, তাহলে ওর ভরবেগ একটু আগে যা ছিল 1 সেকেন্ড পরেও সেম থাকবে, 3 সেকেন্ড পরেও সেম থাকবে। ওই জন্যই পিটা কনস্ট্যান্ট বেরোলো। নিউটনস ল থেকে তো দেখেছোই তোমরা এরকম হয়, তাহলে সেটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তো তাহলে আমরা কি শিখলাম এতটুকুতে, যে রিজিড বডি মানে সেই বডি যার অসংখ্য বস্তু, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু সমন্বয়ে তৈরি, এবং এবং কি আরেকটা জিনিস, যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু কণাগুলোর মধ্যে যে দূরত্ব, আমি যদি বাহ্যিক বল প্রয়োগ করার পরেও যদি তাদের পরিবর্তন না ঘটে, তাকে আমি রিজিড বডি বলছি। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোর একটা ভরকেন্দ্র থাকবে, যেই ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর পেয়েছি, অবস্থান যেটা ভর ভ্রামক দিয়ে সলভ করে পেয়েছি, এবং সেই ভরকেন্দ্রটার বেগ পেলাম, ত্বরণও পেয়েছি, এই যে ভি ত্বরণ এখান থেকে বার করে নিতে পারো, এবং সেখান থেকে এই ভরবেগের সংরক্ষণ সূত্রটাও বললাম ব্যাখ্যা। এইবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে রিজিড বডির তো একটা মানে দৃঢ় বস্তুর একটা ভরকেন্দ্র পেয়েছি। এবার তুমি যদি বাহ্যিক বল কোনো বস্তুর ওপর যদি সেই বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে বস্তুটার আবর্ত গতি হবে না, বস্তুটা সরলরৈখিক গতিতে চলবে। তুমি যদি বলটা অন্য জায়গায় অ্যাপ্লাই করো তাহলে সে বৃত্তাকার গতিতে গতিশীল হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। যে আমরা তো রিজিড বডি পড়তে গিয়ে রিজিড বডির একটা কনসেপ্ট ভরকেন্দ্র সেন্টার অফ মাস পড়লাম, এবার বলছে যদি আমি এক্সটার্নাল ফোর্সটা যদি বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে সেই বস্তু অলওয়েজ রৈখিক গতি মানে লিনিয়ার মোশনে থাকবে, কোনো আবর্ত গতি সৃষ্টি হবে না। ক্লিয়ার? তাহলে এটা দেখে নাও, আমরা এবার চলে যাব ভার কেন্দ্রতে। তাহলে এটা মুছে দিচ্ছি এবার।
এইবার দেখো বলছি সেন্টার অফ গ্র্যাভিটি, মানে যাকে বলছে ভার কেন্দ্র, মানে যার মধ্যে দিয়ে বস্তুর কি কাজ করে, ওজন বল কাজ করে। এটা কি জিনিস, মানে ধরো তোমার কাছে এই রকম একটা বস্তু রয়েছে, এই বস্তু ধরো এখানে একটা M1 বস্তু আছে, এখানে একটা M2 বস্তু আছে, এখানে একটা M3 বস্তু আছে, এখানে একটা M4 বস্তু আছে, আরো আছে, আমি দেখাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য অল্প কয়েকটা পয়েন্ট নিলাম। তাহলে এর ওজন বল কাজ করবে M1G, এর এর ওজন বল কাজ করবে M2G, এর ওজন বল কাজ করবে M3G, এর ওজন বল কাজ করবে M4G। আর যদি এই বস্তুটার ভার কেন্দ্র ধরো এই জায়গাটায় হয়, তাহলে এখান দিয়ে কাজ করবে mg। তাহলে ভার কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে বস্তুর ওপর কি ওজন বল কাজ করে বলতে পারো, বা তুমি এরকম ভাবে বলতে পারো যে এই দৃঢ় বস্তুটা যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু কণার সমন্বয়ে গঠিত, তাদের যে ওজন বল, তার যে লব্ধি, সেটাই হবে ভার কেন্দ্র। মানে একটা বস্তু ধরো ধরো আমি একটা এরকম সিস্টেম বানিয়েছি, এইখানে একটা বস্তু রয়েছে, এইখানে একটা বস্তু রয়েছে, এইখানে একটা বস্তু রয়েছে, M1 M2 M3। ধরো এই তিনটে বস্তুর ওপর তিনটে দিক দিয়ে ওজন বল কাজ করছে, ওই তিনটা বলের যে লব্ধি, সেই লব্ধি বলটা যে বিন্দু দিয়ে কাজ করবে সেটাই হবে ওই বস্তুটার ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এবার ভর কেন্দ্রের সঙ্গে ভার কেন্দ্রের ডিফারেন্সটা একটু বুঝতে হবে, আসছি ডিফারেন্সটা, আমি একটু পরে ডিফারেন্সে আসছি। তার মানে ভার কেন্দ্র মানে যেখান দিয়ে ওই বস্তুটার উপর লব্ধি ওজন বলটা কাজ করে। বস্তুটা ধরো M1 M2 M3 অনেকগুলো বস্তুর সমন্বয়ে গঠিত, প্রত্যেকে আলাদা করে ওজন বল কাজ করছে, কিন্তু ওই রেজাল্টেন্ট ওজন বল বস্তুর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কাজ করবে, তাকেই বলা হয় ভার কেন্দ্র। ওকে, এবার একটু ক্যালকুলেশনে চলে আসি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো ভার কেন্দ্রটা বার করবো এরকম ভাবে, সেটা হচ্ছিল মোমেন্ট অফ ফোর্সের কনসেপ্ট দিয়ে বার করব। মোমেন্ট অফ ফোর্স আগেরটা বার করেছিলাম হচ্ছিল মানে মাস মোমেন্ট বা মোমেন্ট অফ মাস বলা হয়, এখানে বার করব মোমেন্ট অফ ফোর্স। সেটা কি জিনিস, ধরো এই বস্তুর ওপর কতগুলো বল কাজ করছে, M1 M2 M3 M4 বা আরো অনেক, ধরো তাহলে তাদের মোমেন্ট কি করে বার করব। মোমেন্ট অফ ফোর্স মানে কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বলের মান, আর ওই বস্তুটা ধরো যে সেন্টার দিয়ে গতিশীল হতে পারে বা যে সেন্টারের সাপেক্ষে বার করা যেতে পারে, সেটা দিয়ে তার থেকে দূরত্ব। আপাতত এখানে তুমি একটু অন্যরকম করে ভাবো, তারপরে মোমেন্ট অফ ফোর্সটা পরে ক্লিয়ার করছি। মানে ধরো তোমার কাছে কোনো একটা অরিজিন রয়েছে, সেই অরিজিন থেকে এই ফোর্সের ডিস্টেন্স হচ্ছে r। ওকে, সেই অরিজিন থেকে এই ফোর্সের ডিস্টেন্সটা হচ্ছে r। তার মানে তুমি যদি এই যে আমি একটু আগে এখানে একটা কথা ক্লিয়ার করে নিই, এখানে যেহেতু রোটেশনের ব্যাপারটা একটু আসতে পারে, আমি এর আগেই বললাম যে ভর কেন্দ্র বা মাস মোমেন্ট হচ্ছে এমন একটা বিন্দু, যে বিন্দুর মধ্যে তুমি যদি বল প্রয়োগ করো, বস্তুটা অলওয়েজ লিনিয়ার মোশন হবে, সার্কুলার মোশন হবে না, তাহলে ওটা চলে গেল। কিন্তু ভার কেন্দ্র, সেখান দিয়ে তো গ্র্যাভিটি কাজ করছে, বা সেখানে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সার্কুলার মোশন হতেও পারে। তাছাড়া তার মানে ভার কেন্দ্র বা ভার কেন্দ্র ছাড়া অন্য যে কোনো জায়গা দিয়ে বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটার মধ্যে বৃত্তাকার গতি সৃষ্টি হতেই পারে। তাহলে ধরো এমন একটা জি বল প্রয়োগ হচ্ছে, ধরো কোনো একটা বিন্দুকে আমি ফিক্স ধরে রেখেছি, তাহলে তার সাপেক্ষে তো বস্তুর রোটেশন হতেই পারে। তাহলে মোমেন্ট অফ ফোর্স মানে কি বোঝায়, মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে যে প্রযুক্ত বল ইনটু ওই যেটাকে তুমি অ্যাক্সিস ধরবা বা অরিজিন ধরবা, তার থেকে ডিস্টেন্সটা। তাহলে দেখো আমি এখানে এরকম লিখছি M1G ইন্টু R1 ভেক্টর, ভেক্টর ফর্মেই হবে এটা, প্লাস M2G ইন্টু R2 ভেক্টর, প্লাস ডট 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 আরো চলে গেল, ইকুয়াল টু কি লিখবো, ইকুয়াল টু এগুলো হচ্ছে প্রত্যেকটা ভরের মোমেন্ট অফ ফোর্স, ভ্রামক বেরোলো। এবার যেটা ভার কেন্দ্র মানে সেন্টার অফ গ্র্যাভিটি, তার ভ্রামক, তার ভ্রামকটা মানে কি mg ইন্টু ধরে নাও r ভেক্টর। তাহলে এখান থেকে তুমি ভার কেন্দ্রের অবস্থান পেয়ে যাবা সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে দেয়ারফর r ভেক্টর ইকুয়াল টু, দেখো কি হচ্ছে, m1g r1 ভেক্টর প্লাস m2g r2 ভেক্টর প্লাস ডট ডট, আর নিচে হচ্ছে mg
তো তুমি যদি এটাকে সামেশন দিয়ে লিখতে চাও তাহলে তুমি কি লিখবে, সামেশন ওভার m1 ইন্টু r1 ভেক্টর। আর দেখো জিটাকে আমি বাইরে বার করে দিচ্ছি, কারণ জি প্রত্যেকটাতেই জি আছে, এবং না যে জি1 জি2 জি3 আছে। আর নিচেও তাহলে তুমি লিখতে পারো যে সামেশন ওভার এম আই আর সামনে একটা জি, তার মানে জি জি কেটে গেল। তার মানে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে, দেখো, অর এইখান থেকে তুমি পেয়ে গেলা আর ইকুয়াল টু, ভেক্টর চিহ্নই দাও, হ্যাঁ এখানে ভেক্টর চিহ্নই দেবে, আর ইকুয়াল টু সামেশন ওভার এম আই আর আই ভেক্টর ডিভাইডেড বাই সামেশন ওভার এম আই। ওখানে আমি যখন সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র তার অবস্থান ভেক্টর বার করেছিলাম, তখনও এরকম বেরিয়েছিল। ভেক্টর দিয়ে যদি লিখতে চাও তাহলে লেখো ভেক্টর দিয়ে, এরকম বেরিয়েছিল। তাহলে সেম বেরোলো না? তাহলে তোমাদের মনে কোশ্চেন হওয়া উচিত, আচ্ছা তাহলে তো ভর কেন্দ্র একই জিনিস। না, কখনোই এক জিনিস না। কেন এক হলো এখানটায়? তার জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বলছিলাম আমরা ডিফারেন্সে যাব। দেখো আমরা যখন ভার কেন্দ্রের পজিশন ভেক্টর বার করতে গেলাম, যে ভার কেন্দ্রের অবস্থানটা কোথায় খুঁজতে গেলাম, তখন আমরা মোমেন্ট অফ ফোর্স বার করলাম। তো মোমেন্ট অফ ফোর্স বার করার সময় আমরা বল ইন্টু ডিস্টেন্স হয়েছে, তাই তো? তো বলের ক্ষেত্রে সবগুলো বলের মানই m1 জি m2 জি m3 জি, মানে জি গুলো সমান। তার মানে জিটা কেটে গেল বলেই এটা আসলো, মানে এটার মতো আসলো এটা। কিন্তু যদি জি না কেটে যেত তাহলে এটা আসতো না। তো তাহলে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, তাহলে তোমাদের কোন কথাটা মনে রাখতে বললাম, সেটা হচ্ছে যে যদি কোনো স্থানে প্রত্যেকটা বিন্দু ভর যে তুমি ধরেছো, সেই বিন্দু ভরের জন্য অভিকর্ষ ত্বরণের মানগুলো একই হয়, তাহলে তোমার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস একই পয়েন্ট হবে। কিন্তু যদি সেই পয়েন্ট পজিশনগুলোতে জি এর মান মানে অভিকর্ষ ত্বরণের মান যদি আলাদা হয়, তাহলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি ডিফারেন্ট পয়েন্ট হয়ে যাবে, ভর কেন্দ্র ভার কেন্দ্র আলাদা বিন্দু হয়ে যাবে। তাহলে আমাদেরকে যদি একটা আউটলাইন করতে বলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে, ভর কেন্দ্র ভার কেন্দ্রের মধ্যে, তাহলে তোমার আরো পয়েন্ট পাবে, আমি আরো 7 পয়েন্টগুলো বলছি। তাহলে মেন পয়েন্টটা, মেন মানে যে কারণটা, সেটা বুঝতে পারলে তো, যে যদি তোমার যে বিন্দুগুলো তুমি নিচ্ছ, বিন্দু ভরগুলোকে নিচ্ছ, সেই জায়গাগুলোতে যদি অভিকর্ষ ত্বরণের মান সেম হয়, তাহলে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র সেম পয়েন্ট হবে। আরেকটা কথা, ভার কেন্দ্র মানে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা বস্তুর মধ্যেই থাকবে, কখনো তা হতে পারে না। এটা বস্তুর বাইরেও চলে যেতে পারে, মানে বস্তুর মেটেরিয়াল পার্টের বাইরেও গিয়ে শিফট করতে পারে। কিন্তু মনে রাখবে যে এই ক্ষেত্রে ওরকম কিছু নেই, মানে ভর কেন্দ্র যখন অবস্থান বার করবো, তখন সেটা বস্তুর ভেতরেই বিলং করে, মাঝখানে কোনো একটা জায়গাতে, বাসে বাসে অন্য জায়গাতে। কিন্তু ভার কেন্দ্র সেটা নাও হতে পারে। আর একটা কথা, ভার কেন্দ্র পজিশন চেঞ্জ হয়। আমি বস্তুটাকে এভাবে রেখেছি, তাহলে যা ভার কেন্দ্র হবে, ঘুরিয়ে রাখবো, এদিক করে রাখবো, মানে দেখো তুমি একটা বস্তুকে সোজা করে রেখেছো, তাহলে ওজন বল যেখান থেকে কাজ করবে, টেরা করে রাখলে অন্যভাবে কাজ করবে ওজন বল। তাহলে ভার কেন্দ্রটা তোমার চেঞ্জ হতে পারে বস্তুর অবস্থান পরিবর্তনে, কিন্তু ভর কেন্দ্র কোনোদিনও হবে না। তুমি বস্তুটা টেরা করে রাখো, সোজা করে রাখো, পৃথিবীতে রাখো, পৃথিবী থেকে বাইরে নিয়ে যাও, যদি কোনোদিন মাস ওখান থেকে খুলে না নাও, তাহলে কোনোদিন ভার কেন্দ্র মানে সেন্টার অফ মাস চেঞ্জ হবে না। তাহলে বুঝতে পারলে তো, এই দুটোই হচ্ছে বেসিক পয়েন্ট, আর কিছুই না, বাকিগুলো তো সাধারণ জিনিস। তার মানে তোমাকে যে দুটো ইম্পর্টেন্ট কথা বললাম, ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই পয়েন্ট কখন হয়ে যাবে, যদি সেই যে বিন্দুগুলো, ছোট ছোট বিন্দুগুলো নিয়ে বস্তুটা তৈরি হয়েছে, দৃঢ় বস্তু, তাদের প্রত্যেকটা অবস্থানে যদি অভিকর্ষ ত্বরণ জি এর মান সেম থাকে তবে হবে। আর যদি জি এর মান সেম না হতো, তাহলে এটা কাটতো না জি, তাহলে এর উপরটা আলাদা হতো, নিচটা আলাদা হতো, তাহলে এর পজিশন আলাদা পজিশন হয়ে যেত। আর ভর কেন্দ্র হচ্ছে অপরিবর্তনশীল, মানে তুমি এখানে নিয়ে রাখো বস্তুটাকে, সেটা যা ভর কেন্দ্র হবে, চাঁদে নিয়ে গেলেও ভর কেন্দ্রটা সেম থাকবে, কারণ তুমি তো মাস খুলে বার করছো না। কিন্তু ভার কেন্দ্র ওর অবস্থানের উপর ডিপেন্ড করে, সেন্টার অফ মাসটা। মানে ধরো বড় একটা লম্বা পাহাড় আছে, নিচটা অনেক চওড়া, মাথাটা সরু হয়ে গেছে, তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি অবভিয়াসলি নিচের দিকে বিলং করবে। কিন্তু ভার কেন্দ্র ওই একটা নির্দিষ্ট জায়গায়, এই সরি, ভর কেন্দ্র সেই বড় পাহাড় হোক বা ধরো কোনো পাহাড়টা এরকম, ধরো কোনো পাহাড় হচ্ছে হলো এইরকম পাহাড়, এরকম তো পাহাড় হবে না, মানে এরকম করে একটু ব্যাখ্যা করা যাক। ধরো কোনো একটা পাহাড় আছে, ওপরটা একদম সরু আর নিচটা এরকম চওড়া,
ওপরটা একদম সরু, নিচটা এতটা চড়া, তাহলে অবশ্যই ভার কেন্দ্রটা মানে সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে নেমে আসবে। আর ভর কেন্দ্র, সে পাহাড়টা এরকম সরু চওড়া হোক বা পাহাড়টা এরকম হোক, ভার কেন্দ্রের যে জায়গাতে ছিল সেই জায়গাতেই থাকবে এরকম। বা তুমি এরকম ব্যাপার, মানে খুব একটা এরকম নিচে চলে আসবে তার তো ব্যাপার না। তো তাহলে তাহলে বুঝতে পারলা কি মেন পয়েন্ট দুটো, যে পয়েন্টটা বলছে যে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র সেম পয়েন্ট হবে যদি জি একই থাকে, আর জি চেঞ্জ হলে আলাদা হয়ে যাবে। আর 2 নম্বর কথা যে তুমি বস্তুর অবস্থান পরিবর্তন যদি করো, এইভাবে রেখেছো তাহলেই তোমার সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে থাকবে, কিন্তু ভারকেন্দ্র কোনোদিন, কিন্তু ভরকেন্দ্র সেন্টার অফ মাস কোনোদিনও চেঞ্জ হয় না। ওকে। আর মোমেন্ট অফ ফোর্সটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের একটু পড়তে হবে, তো সেটা নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে এটা মুছে দেই এখন। তাহলে এইবার দেখো আমরা একটু মোমেন্ট অফ ফোর্স এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। কি জিনিস, আমি তো প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি যে যদি কোনো বস্তুর যেটা ভর কেন্দ্র মানে হচ্ছে যেটা সেন্টার অফ মাস, তার মধ্যে দিয়ে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটার রৈখিক গতি হবে, ঘূর্ণন গতি হবে না। কিন্তু সেটা ছাড়া যদি অন্য যে কোনো জায়গায় বল প্রয়োগ করি তাহলে তার মধ্যে ঘূর্ণন প্রবণতা বা আবর্ত গতির সৃষ্টি হবে। তো আবর্ত যদি সৃষ্টি হয় তাহলে একটু আমাদের মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট করতে হয়। কিরকম জিনিস, যেটা দিয়ে আমরা এখনই সেন্টার অফ গ্র্যাভিটিটা বার করলাম, পজিশন। ধরো এইটা একটা বস্তু আছে সাপোজ, ওকে। তো এই বস্তুটা এরকম ধরো আছে, বস্তুটার এইখানটায় আটকানো রয়েছে, রিবেট করা রয়েছে এই জায়গাটায় একটা কেন্দ্র। ধরো এই জায়গাটা একটা স্ক্রু দিয়ে লাগানো আছে, এই বস্তুটা এই স্ক্রু এর রেসপেক্টে ঘুরতে পারবে। এই জায়গাটা একটা স্ক্রু আছে, তুমি এদিকে ঠেললেও ঘুরবে ফ্যানের চাকার মতো, পাখার মতো, আবার এদিকে ঠেললেও এভাবে ঘুরতে থাকবে। তো তুমি ধরো এর ওপর একটা, এইখানটা একটা ফোর্স অ্যাপ্লাই করলে, এফ এফ ফোর্স অ্যাপ্লাই করলে এই দিকে, তাহলে বস্তুটা এভাবে ঘুরতে শুরু করলো। তাহলে বলছে মোমেন্ট অফ ফোর্স, যেটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করছি, কি এই জিটাকেই বলছে মোমেন্ট অফ ফোর্স, বা বাংলাতে বলছে বলের ভ্রামক। সেটা বলছে বস্তুর উপযুক্ত বল কত, এফ। আর ওই যে অক্ষের থেকে ঘুরছে বস্তুটা, সেই ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে বস্তুটার এটা ঘূর্ণন অক্ষ, তার থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, বলের ক্রিয়া রেখা কোনটা, যেটা বলের ক্রিয়া রেখা হবে, তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে, এই দূরত্বটা হবে। তাহলে এই দূরত্বটা আর, তাহলে ইনটু ধরো আর হয়ে গেল। তো এটাকে আরো তো ভেক্টর, তাহলে ভেক্টর ফর্মে কিভাবে লিখবো দেখো, বলছে যে যদি তোমার ধরো এই ঘূর্ণন অক্ষ থেকে এই প্রযুক্ত বল পর্যন্ত দূরত্বটা তুমি যদি ধরো আর ধরো এটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে ইন্টু এক্স, ধরো এফ ভেক্টর ইন্টু, আচ্ছা ভেক্টর ফর্মে প্রথমে লিখছি না, নর্মাল স্কেলারে বলি তারপরে ভেক্টরে বলি, বুঝতে পারবে। তাহলে বুঝতে পারলে তো, তোমার হচ্ছে একটা দণ্ড রয়েছে যেটার এই বিন্দুতে রিবেট করা রয়েছে, মানে ধাক্কা মারলে ওই এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে। তো ওই বিন্দু থেকে প্রান্তের দূরত্ব আর, এবার তুমি এই বরাবর এফ বল প্রয়োগ করেছো, তো বলের ভ্রামক বলছে প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। কার লম্ব দূরত্ব, বলের ক্রিয়া রেখার, তো বলের ক্রিয়া রেখা হচ্ছে এটা, ঘূর্ণন অক্ষ এটা, লম্ব দূরত্ব কোনটা, এক্স হবে, তাহলে এফ ইন্টু এক্স হয়ে যাবে বলের ভ্রামক। তো এবার এক্সটাকে তুমি যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে আর যদি হয়, আর যদি এই এটা যদি মিডল পয়েন্টের দূরত্ব আর হয়, মানে এটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে এইটা ধরো মিডল পয়েন্টের দূরত্ব যদি আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, আর কস থিটা হবে না। এক্স এর ভ্যালু কত হবে, এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে, আর কস থিটা। কারণ এটা যদি আর হয় তাহলে থিটা অ্যাঙ্গেলে কত হবে, আর কস থিটা। আর এই দিকের অ্যাঙ্গেলে কত হবে, আর সাইন থিটা। এরকম, তাই না, এরকম একটা কিছু হবে। তো কম্পোনেন্টে ভাঙতে হবে, তো আমার এখানে আসবে না এরকম ভাবে কম্পোনেন্টে ভেঙে। তো তাহলে ওরকম একটা মান বসবে।
তো তুমি যদি ভেক্টর ফর্মে লিখতেই চাও তাহলে তোমার মোমেন্ট অফ ফোর্স যেটা দাঁড়ায় সেটা ধরো তুমি এটাকে আর দিয়ে রিপ্লেস করবে, তাহলে কত হবে আর কস থিটা, এরকম হলো। তাহলে এরকম একটা ফর্ম, তো এইভাবে লিখতে গিয়ে তুমি তো সবসময় প্রযুক্ত বলটা মানে লম্ব রেখা মানে সবসময় তো তোমার এই দূরত্বটা এই দৈর্ঘ্য বরাবরই হবে তা না, বিভিন্ন অ্যাঙ্গেলও হতে পারে। তাই মনে রাখবে মোমেন্ট অফ ফোর্স যেটা হয় সেটা হচ্ছে আর ক্রস এফ হয়। ডিরেকশনটা কোন দিকে, এটা তো ভেক্টর, আর ক্রস এফ। আর মানে হচ্ছিল তোমার ওই পজিশন ভেক্টর বলতে পারো, মানে তুমি যে দিকে ফোর্স অ্যাপ্লাই করছো সেই ফোর্সের যে ক্রিয়ারেখা তার থেকে যে ঘূর্ণন অক্ষ তার যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে আর হয়। এখান থেকে আবার ভেবে বলো না কিন্তু, এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তোমরা ভেবো না এটা তোর কস আছে স্যার ডট প্রোডাক্ট হবে না, এটা কিন্তু ওই ব্যাপারটা না। এটা আমি জাস্ট বোঝানোর জন্য একটু বলছিলাম, তাই এরকম হলো। তুমি এটা এইভাবে মনে রাখো যে, বা থিটাটাও ভুলে যাও, আমি বোঝাতে গিয়ে বলছিলাম। তার মানে কি হয় এটা ইউজ করবা, না হয় এটা ভেক্টর দিলে এটা ইউজ করবা, নর্মাল স্কেলার হলে এটা ইউজ করবা, মানে জন্য মান বার করতে দেবে, স্কেলার বলতে মান বার করতে দিবে। মানে তুমি বলের ভ্রামক বার করতে গেলে তোমাকে যে বল প্রয়োগ করছো সেই বলটা আর যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেই ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব এক্স, যেটার ভেক্টোরিয়াল ফর্ম বলতে পারো, আর ক্রস এফ বলতে পারো। ওকে, ক্লিয়ার বলের ভ্রামক। এইবার আমরা চলে আসব বলের ভ্রামকের সাথেই আর একটা কনসেপ্ট দেখো, সেটা হচ্ছে টর্ক বলবো। টর্ক, আচ্ছা টর্কটা তো টর্ক যাকে বাংলাতে ওই টর্কই বলে। টর্ক কি জিনিস, ধরো ওই একই জিনিস, একটি দণ্ড আছে, এরকম একটা দণ্ড আছে, ঠিক আছে। দণ্ডটার এটা হচ্ছে মধ্যবিন্দু, এখানে রিভেট করা রয়েছে, তুমি এদিক দিয়ে ধাক্কা মারো এই দিক ধরো ঘুরবে। ধরো তুমি এই দিক দিয়ে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলে আর ঠিক অপোজিট দিয়ে প্রান্তবিন্দুতে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে বস্তুটা কি হবে, স্থির থাকবে না ঘুরবে, বলো তো। তুমি এরকম একটা বস্তু আছে, বস্তুটার মাঝখানের মধ্যবিন্দুটাতে রিভেট করা রয়েছে, মানে ওটার সাপেক্ষেও ঘুরতে পারে, তুমি এদিক দিয়ে একটা এফ দিয়ে ধাক্কা দিলে আর এদিক দিয়েও সেম এফ দিয়ে ধাক্কা দিলে, তাহলে বস্তুটা কি হবে, দাঁড়িয়ে থাকবে না, রোটেশন করবে, বস্তুটা ঘুরবে। তাহলে তুমি এই বলের জন্য ভ্রামক পাবা, কেন, এটা ঘূর্ণন অক্ষ। এই বলের ক্রিয়ারেখা কোনটা, এই বলের ক্রিয়ারেখা হচ্ছে এটা, তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব কোনটা হবে, এটা। আচ্ছা এই বলের ক্রিয়ারেখা কোনটা, এটা, এই ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব কোনটা হবে, এটা। তুমি পেয়ে যাবা, তাহলে এই বলের ভ্রামক পাবা, এই বলের ভ্রামক পাবা, এই বলের ভ্রামক পাবা জি1, এই বলের ভ্রামক পাবা জি2। বলেছি তো ভ্রামক হয় কি। তুমি যদি মোট ভ্রামক বার করতে যাও তাহলে কি পাবে, জি1 প্লাস জি2, এই মোট ভ্রামককেই বলছে টর্ক, যেটাকে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করছে, টাউ দিয়ে। তাহলে টর্ক আর কিছুই না, টর্কের ডেফিনেশন তোমাদের বই এভাবে লেখা আছে যে কোনো একটা বস্তুর ওপর যদি দুটো সমান্তরাল বিপরীতমুখী বল প্রয়োগ করা হয়, তাহলে যদি বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়, সেই ঘূর্ণন প্রবণতার জন্য টর্কের সৃষ্টি হয়। আর সেই টর্ক ক্যালকুলেট করে কি ওই প্রত্যেকটা বলের ভ্রামকের সমষ্টিকেই টর্ক বলছি। তার মানে ব্যাপারটা এইরকম যে ভ্রামকও যা টর্কও তাই জিনিস। অ্যাকচুয়ালি টর্ক উৎপন্ন হবে যদি বস্তুর মধ্যে রোটেশন শুরু হয়ে যায়। আর ভ্রামক মানে কি, ধরো একটা বল হলো, জাস্ট একটু সরে গেল বস্তুটা, মানে এই বস্তুটা এরকম আছে, আমি বল প্রয়োগ করলাম ও একটু ঘুরে গেল, তাহলে তুমি বলের ভ্রামক বার করবা, বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই একই ফর্মুলা, আর ক্রস এফ। আর যদি তুমি বলতে পারো চাও টর্ক কখন উৎপন্ন হবে, ধরো বস্তুটার মধ্যে দুটো বল কাজ করছে সমান বিপরীতমুখী, তার ধরুন বস্তুটা পুরোটাই ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়ে গেল, ঘুরতে শুরু করে দিল, তখন তোমাকে ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্রামকের সমষ্টি বার করে নিলেই ভেক্টর রেজাল্ট করে নিলে কি বেরিয়ে যাবে, টর্ক বেরিয়ে যাবে। ডাইমেনশন দুজনই সেম, এটাও তুমি যদি কোথাও টর্ক লেখো তাহলে ওই আর ক্রস এফই হবে, ব্যাপারটা এরকম, এফ ফোর্স আর হচ্ছে লম্ব দূরত্ব। তো এইভাবে আমাদের ভ্রামক ক্যালকুলেট করা হয়, তার সমষ্টি করে টর্ক বার করা হয়। ওকে, তাহলে ইউনিটগুলো তোমরা পারবে তো লিখতে, কেন তুমি জানোই, তুমি ভ্রামকের ইউনিট বলো বা টর্কের ইউনিট বলো, যাই বলো না কেন, টর্কের ইউনিট যদি করি তাহলে অ্যাকচুয়ালি গুণ কারদের মধ্যে হচ্ছে ফোর্স আর দূরত্ব, তাহলে ফোর্স হচ্ছে নিউটন আর হচ্ছে মিটার, এসআইতে হবে, যদি সিজিএস এ বলো তাহলে হয়ে যাবে ডাইন ইন্টু সেন্টিমিটার, ব্যাস। দেখো ক্লিয়ার কিনা। তাহলে এবার আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করব, তাহলে এটা মুছে দেই, এবার চলে আসি আমরা নেক্সট ক্যালকুলেশনে।
ক্যালকুলেশনটা দেখো, বলছে টর্ক ও কার মধ্যে যেন রিলেশন করব, কৌণিক রিলেশনটা হবে টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ধরো তোমার কাছে এরকম একটা রিজিড বডি রয়েছে, এই রিজিড বডিটা এই অক্ষর সাপেক্ষে ঘুরছে, এটা একটা ঘূর্ণন অক্ষ, মানে রিজিড বডিটা এটা, তো এটা কি করছে ধরো, তো এটা ঘূর্ণন অক্ষ অক্ষ সাপেক্ষে ঘুরছে। মানে আমি যদি একটু হাত দিয়ে দেখাই, তাহলে ধরো এইটা আমার অ্যাক্সিস, এটা আমার হাতটা ধরো রিজিড বডি, ও এইভাবে ঘুরছে। তাহলে ধরে নিই যে অনেকগুলো বস্তুর সমষ্টি, এখানে একটা ধরে নিলাম বস্তু M1, এখানে একটা বস্তু M2, এখানে একটা বস্তু M3, এখানে একটা বস্তু M4, এরকম অনেকগুলো বস্তুর সমন্বয় তৈরি, আরো ধরো আছে, আমি বেশি দিচ্ছি না। এটার দূরত্ব হচ্ছে R1 ঘূর্ণন অক্ষ থেকে, এটার দূরত্ব R2 ঘূর্ণন অক্ষ থেকে, দূরত্ব হচ্ছে R3, এটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R4। এইবার আমি এই বস্তু সমষ্টির ওপর মোট টর্ক বার করব, কারণ তুমি এই বস্তুটাকে যদি ঘোরানোর জন্য, এটা ঘূর্ণন অক্ষ, বস্তুটাকে ঘোরানোর জন্য ধাক্কা মেরেছো, বল প্রয়োগ করেছো, তার দরুন বস্তুটা ঘুরছে, তাহলে প্রত্যেকের মধ্যেই বল গেছে M1 M2 M3, এবার ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়েছে, মানে টর্ক বার করতেই হবে। তাহলে মানে ব্যাপারটা ওরকম না সবসময় আবার ডেফিনেশন অনুযায়ী আবার ব্যাপারটা হবে না, যে ডেফিনেশনে যা বলেছি ওরকমই তৈরি হতে হবে, যে দুদিকে সমান সমান্তরাল বিপরীতমুখী বল প্রয়োগ করতে হবে তবেই টর্ক উৎপন্ন হবে, না। বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হলে টর্ক ক্যালকুলেট করতে পারবো আমরা। তো তাহলে আমি তো বল যখন প্রয়োগ করেছি, M1 M2 M3 M4 M5 M1 সবাই বল পেয়েছে, তাহলে সবার ওপরেই বল প্রয়োগ করা আছে এবং সবাই মোশন শুরু করেছে, তাহলে সবার জন্যই ভ্রামক পাবো, তো সবার ভ্রামকের সমষ্টি বার করতে হলে তো মোট টর্ক পেয়ে যাবো। তাহলে G1 প্লাস G2 প্লাস G3 প্লাস ডট ডট। তো ভ্রামক মানে কি, এক্ষুনি তো পড়ালাম, বল ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। তো বল ধরো F1 বল দিয়েছি, তো ধরো F বল দিয়েছি, সবাই ভাগ করে নিবে, প্রথমে পাবে M1, কেউ পাবে F2, কেউ পাবে F3, যেরকম আমরা মেকানিক্সে পড়েছিলাম নিউটনস লতে, F বল দিলাম টোটাল, সবাই সবাই ভাগ করে নিল, তাহলে F1 ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব প্রথমটার R1, পরেরটা হচ্ছে F2 ইন্টু R2, তারপরেরটা F3 ইন্টু R3 প্লাস ডট ডট। আচ্ছা, এবার তোমরা লিনিয়ার মোশন অনুযায়ী জানো রৈখিক গতির ক্ষেত্রে নিউটনস ল থেকে F ইকুয়াল টু ma হয়, তাহলে তুমি এখানে করো হচ্ছে M1 A1, পরেরটার জন্য R1 থাকলো, পরেরটার জন্য করবা কি M2 A2 ইন্টু R2 থাকলো, তারপরেরটার জন্য M3 A3 ইন্টু R3 থাকলো প্লাস ডট ডট। আচ্ছা M1, এবার A মানে কত হয়, এবার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা বৃত্তীয় গতিতে পড়ে এসেছি যে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, সেটা হচ্ছে A ইকুয়াল টু আর আলফা। দেখো এই সম্পর্কটা পড়েছি, বলেছিলাম A হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে M1 ভরের বস্তুটার ওপর তুমি যখন বল প্রয়োগ করেছো, বল পেয়েছে F1 আর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব R1। তাহলে যদি M1 ভরের বস্তুটা যদি ঘুরে, তাহলে কি রকম বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এইরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তাই না, এরকম। তাহলে তার বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ R1 হবে, এবং তার ত্বরণ, রৈখিক ত্বরণ, মানে বলকে ভেঙে পেয়েছি MA, তার রৈখিক ত্বরণ A1 মানে কত হবে, R1 ইন্টু M1। তাহলে আমি করে দেই, না সরি, রৈখিক ত্বরণ কত হবে, রৈখিক ত্বরণ A1 ইকুয়াল টু কত হবে, হ্যাঁ R1 ইন্টু কত হবে, সরি A1 কেন বলছি, R1 ইন্টু এই সম্পর্ক থেকে বলো রৈখিক ত্বরণ ইকুয়াল টু কত, আর আলফা। তাহলে এখানে কত হবে, A1 মানে কত হবে, R1 ইন্টু আলফা 1, না আলফা 1 হবে না, এটা একটু মনে রাখবে, A1 এর মানটা হবে R1 ইন্টু আলফা, এইটা এটা একটু মনে রাখতে হবে, যেদিকে R1 থাকলো। কেন এরকম হলো, আমি কি বললাম যে তুমি যখন F বল প্রয়োগ করেছো, প্রত্যেকে বলটা ভেঙে পেয়েছে, A পেয়েছে M1 টা F1, M2 পেয়েছে F2, M3 পেয়েছে F3, M4 পেয়েছে F4, ডিস্ট্রিবিউট হয়েছে,
যে জানো নিউটনস লতে এফ বল প্রয়োগ করলাম দুটো ব্লকের উপরে, দুটো ব্লক ভাগ করে নিল। এবার এফ কে ভাঙছে এম এ দিয়ে, তাহলে ওর ভর m1 ত্বরণ a1। এবার যেহেতু বস্তুটা রৈখিক গতিতে ঘুরছে তাই রৈখিক ত্বরণকে কনভার্ট করার সম্পর্ক আছে আর আলফা, আর বৃত্তপথে বসাধ্য, আলফা কৌণিক ত্বরণ। তো m1 ভরের বস্তুটা তো r1 ব্যাসার্ধে বৃত্তের অক্ষতে ঘুরবে, তাই r1 হবে, আর আলফা 1 বসাবো না, কারণ যেহেতু বস্তুটা রিজিড বডি, দৃঢ় বস্তু, প্রত্যেকের মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না কিন্তু বল প্রয়োগ করাতে, এবং সেই বস্তুটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরছে, এবং কৌণিক ত্বরণ কি অক্ষ বরাবর কাজ করে, এই যে এইভাবে যে ঘুরছে তার মানে ও কৌণিক ত্বরণ অ্যাক্সিস বরাবর কাজ করে, এবং সকলের জন্য সেম থাকে, কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ প্রত্যেকটা বস্তুকণার জন্য সেম হবে। তাই এখানে আমি করে দেবো আলফা, এবং পরেরটাতেও করে দেবো m2 থাকলো, a2 এর মান বসাবো কত r2 আলফা ইন্টু r2 থাকবে, m3 থাকবে, a3 মান কত বসাবো r3 ইন্টু আলফা ইন্টু r3 থাকবে। তাহলে হয়ে গেল m1 r1 স্কোয়ার আলফা প্লাস m2 r2 স্কোয়ার আলফা প্লাস m3 r3 স্কোয়ার আলফা, প্লাস ওখানে প্লাস ডট ডট দিতে হবে, আরও আছে ধরো। তাহলে দেখো আলফা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর দিলাম না আলফা। এটাকে লিখতে পারি না সামেশন আকারে, সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n ইন্টু mi ইন্টু ri তার স্কোয়ার ইন্টু এর বাইরে আলফা, এটা টর্ক পেয়ে গেলাম। এইবার এখানে একটু তোমাদের বোঝার ব্যাপার আছে। কিরকম বোঝার ব্যাপার আছে দেখো, ব্যাপারটা যে মনে করো আমরা লিনিয়ার মোশনে রৈখিক গতিতে কি করেছি, যে কোনো একটা বস্তুর ভর কেন্দ্র যেটা তার উপর দিয়ে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর মধ্যে রৈখিক গতির সৃষ্টি হয়, মানে F ইকুয়াল টু এম এ পেয়েছি না, F ইকুয়াল টু এম এ, দেখো এটা পেয়েছি সকলে মনে করো, যেটা আমরা সকলে জানি, মানে ছোটবেলা থেকে পড়ে আসছি এরকম ব্যাপারটা। তার মানে নিউটনস ল যেটা বলেছে যে কোনো স্থির বা গতিশীল বস্তু তার উপর যদি বল প্রয়োগ করি তাহলে সে বল প্রয়োগ করে থামানোর চেষ্টা করি বা গতিশীল করার চেষ্টা করি, তাকে কি বলে জাড্য ধর্ম বলা হয়। বলেছি তো যে যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে তার জাড্যের পরিবর্তন ঘটবে, মানে স্থির বস্তু ধরো গতিশীল করতে চাইবো বা গতিশীল বস্তুকে স্থির করতে যাবো, মানে অবস্থার পরিবর্তন করা হয়, তাকে বলা হয় জাড্য ধর্ম বলা হয় সেই ধর্মটাকে বস্তুটার। এইখানে আমরা বস্তুর উপর টর্ক প্রযুক্ত করলাম, মানে অ্যাকচুয়ালি বলই প্রযুক্ত করেছি কিন্তু আলটিমেটলি তৈরি হয়েছে টর্ক। সেই টর্ক প্রযুক্ত করার জন্য বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়েছে, কারণ বলেই দিয়েছি মানে টর্ক প্রযুক্ত করা বা বল প্রযুক্ত করাটা যেহেতু মানে টর্ক তো পরে আসবে, আগে তোমাকে বল প্রযুক্ত করতে হবে তারপরে টর্ক আসবে। তুমি যদি ভর কেন্দ্র দিয়ে বল প্রযুক্ত করো তাহলে তো বস্তুটা ঘুরবেই না, সল রেখে যাবে, তাহলে কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি অন্য কোনো জায়গাতে বল প্রয়োগ করো তাহলে বস্তুটার ঘুরতে শুরু করবে, তাহলে তোমার টর্ক ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে তুমি টর্ক ক্যালকুলেট মানে প্রয়োগ করার ফলে তুমি দেখছো বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে। আর যদি বল প্রয়োগ করতা নর্মালি বস্তুটা সরলরেখায় গতিশীল হতো তাহলে বস্তুটা জাড্য ধর্ম হতো, স্থির ছিল গতি হলো, গতি ছিল স্থির হলো, জাড্য ধর্ম পরিবর্তন করছে, তাকে বলা হয় গতিজাড্য বলছে বা স্থিরজাড্য বলছে। তো তাহলে এইখানে এই টার্মটাকে কি বলবো, যেটা তুমি টর্ক প্রয়োগ করে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হলো, এই টার্মটাকে বলা হয় জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া। তুমি যদি একটু কম্পেয়ার করো এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনের সাথে, এফটা হচ্ছে বল, রৈখিক গতির ক্ষেত্রে আসে, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক আসবে, রৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ এ আসে, কৌণিক গতির ক্ষেত্রে আলফা এসছে। তাহলে তুমি যদি কম্পেয়ার করো এই দুটোর সঙ্গে তাহলে তোমাকে দেখতে পাবে ওইখানে এম ছিল, এইখানে এসছে সামেশন ওভার এম আই আর আই স্কোয়ার ইন্টু আই থেকে 1 to n। তার মানে তোমাকে এটা ডিটারমাইন হয়ে নিতে হবে যে এইটা আবর্ত গতিতে ভরের রিপ্লেস টার্ম, মানে লিনিয়ার মোশনে রৈখিক গতিতে ভর যে রোলটা প্লে করতো সার্কুলার মোশনে এই টার্মটা সেই একই রোল প্লে করবে। নিউটনস লতে ছিল কোনো স্থির বা গতিশীল অবস্থার
পরিবর্তন করার জন্য যা প্রয়োগ করা হয় তাকেই বল বলে। তাহলে বল প্রয়োগ করে জাড্ডের পরিবর্তন হয়। এইখানে আমি টর্ক প্রয়োগ করলাম, তার জন্য বস্তুটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হলো। তার মানে এইটাকে কি বলবো, জড়তা ভ্রামক বলবো এই বস্তুটার। তাছাড়াও তুমি কম্পেয়ার যদি করে নাও, বল ছিল এসছে টর্ক, ত্বরণ ছিল এসছে কৌণিক ত্বরণ আলফা, তাহলে ভর ছিল, এটাকে কি বলবো, এটাকে বলবো জড়তা ভ্রামক, বা আই দিয়ে রিপ্রেজেন্ট করো মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম পেলাম, টর্ক টাউ ইকুয়ালস টু আই আলফা। কি পেলাম, টর্ক টাউ ইকুয়ালস টু আই আলফা। আইটা কি, যেখানে আইটাকে তুমি স্পষ্ট করে লিখে রাখবে সামেশন অফ এম আই ইন্টু আর আই স্কোয়ার, আই ইকুয়াল টু 1 to n। আইটাকে কি বলা হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে এটাকে বাংলাতে বলছে জড়তা ভ্রামক। তোমাদের সিলেবাসে 11 এর জন্য খুব ইম্পর্টেন্ট টার্ম এবং খুব ইম্পর্টেন্ট টপিকও পড়ছি এখন আমরা। তাহলে যদি বলা হয় এই মোমেন্ট অফ ইনার্সিয়ার তাৎপর্য কি, তুমি সিম্পলি বলে দিবে রৈখিক গতিতে ভরটা যে রোল প্লে করে, আবর্ত গতি বা বৃত্তীয় গতিতে এই মোমেন্ট অফ ইনার্সিয়া মানে জড়তা ভ্রামক আই সেই একই রোল প্লে করে। ঠিক আছে, এবং সেটা কার উপর ডিপেন্ড করে, বস্তুর ভর আর ওই মানে বস্তুগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে তৈরি হয়েছে, বস্তু কণার সমন্বয়ে, তাদের ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব। বা যদি আমি সেন্ট্রালি বলি তাহলে বলবো ভর, টোটাল বস্তুটার কথা যদি ভেবেই বলি তাহলে বলবো বস্তুর ভর আর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, তার উপর ডিপেন্ড করছে জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে তোমাদের আজকের ক্লাসে যে নতুন টার্মটা সম্বন্ধে তোমাদের পরিচয় হলো, সেই নতুন টার্মটা কি, সেটাকে বলা হয় জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া। কি জিনিস এটা, ওই যে বলবে যে রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে, আবর্ত গতিতে জড়তা ভ্রামক সেই ভূমিকা পালন করে, সামেশন অফ i equal to 1 to n mr স্কয়ার। এবং আরেকটা কথা মনে রাখবে যে ওখানে বল প্রয়োগ করলে জাড্ডের যে পরিবর্তন হয়, এখানে টর্ক প্রয়োগ করলে জড়তা ভ্রামকের পরিবর্তন হতে পারে। ওকে, তাহলে এটা গেল এখান থেকে, এটা তাহলে সম্পর্ক পেয়ে গেলাম টর্ক আর কৌণিক ত্বরণ। দেখো টর্কটাও কৌণিক ত্বরণ আলফার মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এইবার মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে আরো কিছু ডিটেলস আছে, সেটা আমরা পড়বো। তো তার আগে ওটা থাকলো, ওটা লাস্টে যাব, তার আগে আমরা একটু আরেকটা ছোট্ট ক্যালকুলেশন করে দিই। সেটা হচ্ছে, ধরো কোনো বস্তু আবর্ত গতিতে গতিশীল, তাহলে তার গতিশক্তি কত হবে। তাহলে বস্তুর আবর্ত গতিশক্তি এখন এইটা ক্যালকুলেট করব। আমি যে ছবিটা এঁকেছিলাম, ছবিটা মুছে দিলাম, ওই ছবিটা আমি আর আঁকছি না, এটা তোমরা একটু মনে মনে ভেবে নাও, খালি ক্যালকুলেশনটা করে দেখায়, সিস্টেমটা একই। ঠিক আছে, যে ছবিটা এক্ষুনি মুছলাম সেই ছবিটাকেই তোমরা সিস্টেমটা ভেবে নাও, ভেবে নিয়ে তার উপরেই আমরা যা যা দরকার ক্যালকুলেট করবো এখন। ওকে, তাহলে আমরা কি ক্যালকুলেট করছি, আমরা ক্যালকুলেট করছি হচ্ছে আবর্ত গতিশক্তি, সেটাকে ধরো ই দিয়ে লিখেছি। নর্মালি গতিশক্তি কি করে বার করব, অনেকগুলো বস্তুর সমন্বয়ে তৈরি, যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটার কথাই ভাবো। তাহলে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার প্লাস হাফ m3 v3 স্কোয়ার প্লাস ডট ডট। তো আবার সিমিলার ওয়েতে হাফ m1 থাকলো, v মানে কত হয় আর ওমেগা, তাহলে তুমি এখানে v1 এর মান কত বসাবে, r1 ওমেগা 1 বসাবে না, কখনোই না। ওই যে বললাম আগের মতোই, যে বস্তু কণাগুলোর ভর আলাদা হবে, দূরত্ব আলাদা হবে, কিন্তু কৌণিক বেগ টোটাল সিস্টেমে যা থাকবে প্রত্যেকের তাই, কৌণিক ত্বরণ টোটাল সিস্টেমে যা থাকবে প্রত্যেকের তাই, আলফা আর ওমেগা টোটাল সিস্টেমে যা প্রত্যেকেরই তাই। তাহলে v1 এর বদলে r1 ওমেগা তার হোল স্কোয়ার, আর m2 থাকলো, v2 এর বদলে হচ্ছে r2 ওমেগা তার হোল স্কোয়ার, হাফ m3, v3 এর বদলে r3 ওমেগা তার হোল স্কোয়ার, প্লাস এইখানে ডট ডট চলে গেল। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে হাফ m1 r1 স্কোয়ার ওমেগা প্লাস হাফ m2
r2 স্কোয়ার, ও সরি ওমেগা স্কোয়ার হবে, ওমেগা স্কোয়ার প্লাস হাফ m3 r3 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ডট ডট, তুমি সামনে থেকে হাফ কমন নিয়ে নাও, তাহলে ব্যাকেটে থাকছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, আর লিখছি না, ডট ডট দিয়ে দিলাম, আর বাইরে থাকছে ওমেগা স্কোয়ার, তাই তো। এইবার তোমার হাফটা হাফ থাকলো, তুমি এইখানে সামেশন অফ এম আই আর আই স্কোয়ার ইন্টু আই থেকে 1 to n, এক্ষুনি এটাকে কি করলাম, জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া মানে আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে এটাকে তুমি আই বলো, তাহলে তোমার বেরিয়ে গেল হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আবর্ত গতিশক্তি পেলা কি, হাফ আই ওমেগা স্কোয়ার। তুমি রৈখিক গতিশক্তি কি পেয়েছিলা, হাফ এম ভি স্কোয়ার, ছোটবেলা থেকে জানো কোনো বস্তুর রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এবং এটা দিয়ে প্রচুর প্রবলেমে সলভ করেছো। আজকে পেয়ে গেলা আবর্ত গতিশক্তিটা কি, হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আইটা কি, যেখানে আইটা হচ্ছে জড়তা ভ্রামক, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এই তোমার আবর্ত গতিশক্তির রাশিমালা বেরোলো। তো আজকের মতো আমাদের লেকচারটা এতটুকুই থাকবে, বাকি যেটা আছে সেটা পরের দিন করে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তাহলে এখানেই আজকের লেকচার থাকলো, তোমরা দেখো, সমস্যা হয় তাহলে জানাও, ডিসকাস করবো, ওকে।